বাংলাদেশের মানুষের জন্য এরদোগানকে তুলে আনা দরকার। বাংলাদেশের পাঠকদের জন্য এই মানুষটির জীবনী নিয়ে আসা দরকার। আমি হাফিজুর রহমান 2014 সালে তুরস্কে পিএইচডি করার জন্য যাই। তার্কিক যারা পিএইচডি করতে যায় তাদের 1 বছরের একটা ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হয়। তো আমরা 7-8 মাস ল্যাঙ্গুয়েজ কোর্স করার পরেই এরদোগানের একটা প্রোগ্রামে যাওয়ার সুযোগ হয় এবং আমাদের ফরেন স্টুডেন্টদের একটা প্রোগ্রাম ছিল সেখানে। আমরা যদিও তখন তার্কিক ভাষা একদম ফুল ফ্লুয়েন্ট না, তারপরেও আমার কাছে মনে হয়েছে যে আমরা এরদোগানের ম্যাক্সিমাম কথা আমি বুঝতে পারছিলাম। তার একটা যে ক্যারিশমেটিক বক্তব্য দেওয়ার যে স্কিল, এই স্কিলটা আমাদের খুব বেশি অনুপ্রাণিত করে। পাশাপাশি তুরস্কে যাওয়ার আগে এবং তুরস্কে যাওয়ার পরে এরদোগানের যে কাজ, তার্কি যাওয়ার পরে আমরা যে তার্কিকে দেখেছি সেটা হচ্ছে আমাদের বিয়ন্ড ইমাজিনেশন, মানে একটা প্রত্যাশার চেয়ে বেশি কিছু। এবং সেখানে এরদোগান যেভাবে ডেভেলপ করেছে তার্কিকে, তুরস্কের মানুষ একসময় বাংলাদেশের মতোই একটা ফেসিবাদী বা একটা এক্সট্রিম সেকুলারিস্ট পরিবেশে ছিল। সেখান থেকে আস্তে আস্তে ক্রমান্বয়ে মানুষের জীবনকে সহজ করা, মানুষের জীবনকে সুন্দর করা, তুরস্কের সব ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার ব্যাপক ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টগুলো দেখে মনে হয়েছে যে আমার বাংলাদেশের মানুষের জন্য এরদোগানকে তুলে আনা দরকার। 3 নম্বর যদি বলি তাহলে হলো যে এরদোগান পুরো মুসলিম বিশ্বের একটা ভয়েস হয়ে দাঁড়িয়েছে। আপনারা দেখে থাকবেন যে মুসলিম বিশ্বের যে কোনো ইস্যু আসলে আমরা যে ভয়েসগুলো খুব সাউন্ড রেইজ করে, এর মধ্যে এরদোগানের ভয়েস সবার আগে থাকে। সেটা যে কোনো ইস্যুতে হোক, গাজা ইস্যুতে হোক, আমাদের আরাকান বা রোহিঙ্গা ইস্যুতে হোক, মধ্যপ্রাচ্যের অন্যান্য ইস্যুতে হোক, ফিলিস্তিন বললাম অলরেডি, ইরাক ইস্যু হোক, সিরিয়া ইস্যু হোক, যে কোনো ইস্যুতে এরদোগান খুব স্ট্রংলি ভয়েস দেয়। এবং আজকে পুরো বিশ্বে, মুসলিম বিশ্বে এরদোগান একটা অবিসংবাদিত নেতা হিসেবে দাঁড়িয়েছে। সারা মুসলিম বিশ্বের মানুষ তাকে মনে করে যে মুসলিম বিশ্বের জন্য যদি কেউ কিছু করে তাহলে সেটা এরদোগান আছে। আমার কাছে মনে হচ্ছিল যে বাংলাদেশের পাঠকদের জন্য এই মানুষটির জীবনী নিয়ে আসা দরকার। পাশাপাশি আরেকটা ঘটনা আমি উল্লেখ করতে চাই। 2016 সালে তুরস্কে একটা কু হয়, আপনারা জানেন, এবং এই কুটা ছিল তুরস্কের আরও আগে যে কুগুলি ছিল ওই কুয়ের মতোই। এবং সাধারণত কু হলে যেটা হয় যে আর্মি রাস্তায় থাকে, ট্যাঙ্কগুলি থাকে, উপর দিয়ে জেট বিমান থাকে, সাধারণত কেউ রাস্তায় নামে না। তো ওই রাতে আমি আনকারায় ছিলাম এবং আনকারার একদম মিডল পয়েন্টে ছিলাম, অনেকটা বলতে পারেন বাংলাদেশের পল্টনের মতো, একদম মানে মূল পয়েন্ট যেটা আর কি। এবং সেখানে আমরা তখন ডরমিটরি থাকতাম। আমি স্পষ্ট দেখতেছিলাম যে আমাদের ডরমিটরির সামনে দিয়ে ট্যাঙ্কগুলো যাচ্ছে, আমাদের মাথার উপর দিয়ে জেট বিমানগুলো টহল দিচ্ছে। আমরা মনে করেছিলাম যে হয়তো এরদোগানের পতন হয়ে যাবে, বা আর তুরস্কের একটা যে তুরস্ক হুপ হয়ে দাঁড়িয়েছিল বা আশা হয়ে দাঁড়িয়েছিল, এই আশাটা শেষ হয়ে যাচ্ছে। এরদোগান যখন রাত 12টা বা আরেকটু পরে ডাকতেন মানুষকে যে তোমরা রাস্তায় আসো, আমি রাস্তায় আসতেছি, এটা অবিশ্বাস্য যে এই ডাকার মাত্র 10 মিনিটের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আনকারার মধ্যে হাজার হাজার মানুষ রাস্তা নামতেছে তাদের গাড়িগুলো নিয়ে, তারা নিজেরা একা পায়ে হেঁটে, এবং তাদের গাড়িগুলিকে ট্যাঙ্কের সামনে নিয়ে দাঁড় করাচ্ছে। এটা আমার কাছে একটা অবিশ্বাস্য মনে হয়েছে। এবং সেই রাতে এরদোগান সত্যি উনি এয়ারপোর্টে এসেছিলেন, তার জায়গা থেকে উনি ইস্তাম্বুল এয়ারপোর্টে এসেছিলেন এবং সরাসরি সাধারণ মানুষকে নিয়ে উনি এই কুকে মোকাবেলা করেছেন। আমি দেখেছি যে এরদোগানের আহ্বানে মানে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে। এটা আমার জীবনে দেখে একটা মানে অন্যরকম ঘটনা। এবং আপনারা জেনে থাকবেন যে বিশ্ব মিডিয়াগুলো এটা নিয়ে কথা বলেছে যে এই ধরনের ঘটনা বিশ্ব ঘটনাই, যে একজন নেতা তাদেরকে ডেকেছে এবং লক্ষ লক্ষ লোক মুহূর্তের মধ্যে রাস্তায় নেমেছে, জীবনকে একদম হাতের মুঠোয় এবং ট্যাঙ্কের সামনে গিয়ে জীবন দিয়ে দিয়েছে। তো এটা আমার কাছে এটা মানে অন্যরকম মনে হয়েছে। আমি তুরস্কের লিডারশিপ নিয়ে পড়াই ক্লাসে। ক্যারিশমেটিক লিডারশিপ বলতে আমরা যা বুঝি, এটা আমি ওই দিন দেখেছিলাম এরদোগানের মাঝে। তো সব মিলে আমার কাছে মনে হচ্ছিল যে এই নেতাকে, এরকম একজন নেতৃত্বকে বাংলাদেশের পাঠকদের জন্য নিয়ে আসা দরকার। তারই অংশ হিসেবে 2016 সালে সেই কুয়ের আগেও আমি কিছু কাজ করেছিলাম। কু হওয়ার পর আমি আরও স্ট্রং কাজ শুরু করি এবং প্রায় 1.5 বছরের মতো কাজ করে 18 সালের ফেব্রুয়ারিতে বইমেলা প্রকাশিত হয়। এবং প্রকাশিত হওয়ার 4 দিনের মাথায় এটা প্রথম সংস্করণ শেষ হয়ে যায় এবং দ্বিতীয় মানে 1 সপ্তাহের মাথায় এটা দ্বিতীয় সংস্করণ শেষ হয়ে যায়। এরপরে তো কন্টিনিউ এটা একটা বেস্টসেলার বই হিসেবে ছিল। এখন আমি যদি ভুল না করি তাহলে রকমারির বেস্টসেলার বইতে এটা আছে। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবাণু ধ্বংস করে। রিমার্ক।